বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু আহমেদ বনি, গাংনী উপজেলা শাখা সভাপতি, বসুন্ধরা শুভ সংঘ। আমাদের আজকে টপিক একটু আলোচনা এবং মতবিনিময় সভায় কেমন চাই আগামীর বাংলাদেশ। বিভিন্ন তরুণ রাজনৈতিক কর্মীদের সাথে বিভিন্ন ধরনের মতামত আছে। তো আমাদের সামনে কথা বলছে বসুন্ধরা শুভ সংঘের গাংনী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব রাশেদ বরুণ। বরুণ ভাই, আপনি আপনার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বসুন্ধরা শুভ সংঘ গাংনী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের নিয়ে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ ও সামনে উপবিষ্ট আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কেমন চাই আগামীর বাংলাদেশ। বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিগত সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকেই আমরা সকলেই একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা এই আশা নিয়ে কাজ করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা আসলে সেভাবে আমাদের পূরণ হয়নি। আমি যেভাবে চিন্তা করি, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকলের সাথে সকলের সুসম্পর্ক থাকবে এবং কোনো আধিপত্যবাদ বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করবে না, এবং আমাদের দেশটা একটি মডেল বাংলাদেশ হিসাবে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা আমাদের। কিন্তু আমরা দেখি, আমরা হতে চাই অমকের মতো, আমরা হতে চাই সিঙ্গাপুর, আমরা হতে চাই দুবাই, আমরা হতে চাই ইন্ডিয়া। আমাদের এই স্বপ্ন না হয়ে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশকে নিয়ে অন্য দেশরা বলবে যে আমরা বাংলাদেশ হতে চাই। এরকম একটি আশা আকাঙ্ক্ষা আমাদের আছে এবং আমরা সেটা চাই। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একে অপরের মধ্যে একটি ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, একে অপরের মধ্যে বিদ্বেষ থাকবে না, হানাহানি থাকবে না। এইরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসুন্ধরা শুভ সংঘ গাংনী উপজেলা শাখার উন্নত আমাদের আরেকজন মেহমান, মেহেরপুর জেলা বসুন্ধরা শুভ সংঘ সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম। রফিকুল ভাই, আপনার নতুন করে আমাদের আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই? ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘ গাংনী উপজেলা শাখা আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বসুন্ধরা শুভ সংঘের সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন চাই আগামীর বাংলাদেশ, এই কথাটি বলার আগে আমি আরেকটু পিছনে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি, বসুন্ধরা শুভ সংঘ, এখানে একটি স্লোগান লেখা আছে, শুভ কাজে সবার পাশে। অর্থাৎ যত রকম ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো নিয়েই আমাদের বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আমরা সেই কাজগুলো করে থাকি। আর শীতের সময় শীত বস্ত্র বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, আর সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, এই জাতীয় কাজ করি। কাদের জন্য? সমাজের কম সুবিধাভোগী যারা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, আমাদের নিজেদের আনন্দের পাশাপাশি, নিজেদের সুবিধার পাশাপাশি কম সুবিধাভোগী যারা সমাজের, তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভ সংঘ কাজ করে থাকে। এরপর আমরা আসছি আজকে মূল আলোচনা পর্বে, যে কেমন চাই আগামীর বাংলাদেশ। নিঃসন্দেহে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, স্বাধীনতার সপক্ষের একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমার আলোচনা কয়েকটি পয়েন্টে দায়িত্ব নিয়ে কথা বলবো। আমরা একজন নাগরিক হিসেবে আমরা দায়িত্ব পালন কতটুকু করি, একজন রাজনীতিবিদরা কতটুকু দায়িত্ব পালন করে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের দায়িত্ব কতটুকু এবং তারা পালন করে কতটুকু। প্রথমে আমরা একজন নাগরিক হিসেবে আমি বলবো যে রাষ্ট্রের যে নিয়ম কানুন প্রথমে আমাদেরকে আগে মানতে হবে। আমরা আসলে কতটুকু মানি? আমার কাছে মনে হয় যে আমরা মানি না। একটা রোড চলা ফেরার ক্ষেত্রে আমি আমার সুবিধাটা দেখছি, অন্যের অসুবিধাটা হচ্ছে, সেটা আমরা যেখানে সেখানে আমরা মোটরসাইকেল রাখি, যেখানে সেখানে গাড়ি রাখি। তার মানে আমি একজন নাগরিক দায়িত্ব পালন করি না। আমার বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা যায়, সেই রাস্তার ইট খুলে পড়ে আমি খুলে নিয়ে আমার বাড়িতে যাই।
আমরা সেই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করি না। তার মানে নাগরিক হিসেবে আমরা এই জায়গাগুলোতে কাজ করি না। আমার মতে এই জায়গায় একজন নাগরিক হিসেবে কাজ করতে হবে। দ্বিতীয়ত আমি বললাম যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা রাষ্ট্রের সেবক। কর্মকর্তা বলে কিন্তু সরকারিভাবে কোনো শব্দ নাই, আছে সরকারি কর্মচারী। সুতরাং যারা কর্মচারী সরকারের, তাদের দায়িত্ব হলো রাষ্ট্রের সেবক, যারা জনগণ তাদেরকে সেবা করা। সুতরাং তারা তাদের যে যোগ্যতা অনুযায়ী, তাদের কর্ম অনুযায়ী তারা এই রাষ্ট্রের জনগণ যারা আছে তাদেরকে সেবা করবেন, এটাই জনগণের প্রত্যাশা। আসি রাজনীতিবিদদের দিকে। আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছেন তারা নিজ নিজ দলের কাজ করবেন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নাই। পাশাপাশি জনগণের জন্য ওনারা যে কাজগুলো করবেন, অলরেডি অনেক কাজ করে থাকেন, কিন্তু কিছু সমালোচনাও আছে। সেই সমালোচনার ঊর্ধ্বে উঠতে হবে। সেগুলো কোন জাতীয় সেটা আমি একটু বলতে চাই। আগামী নির্বাচন, সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমার কথা হলো, আমি 30 বছর ধরে একটি মতাদর্শে বিশ্বাসী, একটি দলের বিশ্বাসী। আজকে আমি মনোনয়ন না পেয়ে আরেকটি দলে তাৎক্ষণিক চলে যাব, আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি। কারণ আমার চিন্তা চেতনাই যদি ঠিক না থাকে, আমি আরেকজনের চিন্তা চেতনাকে কিভাবে ডেভেলপ করব? আমার কাছে এটা মনে হয় যে অবশ্যই আমাদের রাজনীতিবিদদের নিজস্ব থিঙ্কিংটা, মতামতটা, সেটা যেন ব্যক্তি কেন্দ্রিক না, এটা যেন সামষ্টিক হয়, জনগণের কল্যাণে হয়। সেই জায়গায় মনে হয় আমাদের একটু ঘাটতি আছে। প্রত্যেকটি দল এখানে বর্তমানে যারা লিডিং এ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, প্রত্যেকেই জনগণের জন্য চিন্তা করে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আজকে মনোনয়ন যুদ্ধে গেলাম, আমি মনোনয়ন পেলাম না, আমি ডানপন্থী থেকে বামপন্থী, বামপন্থী থেকে চরমপন্থী, কোন পন্থা অবলম্বন না করে একটাই পন্থা অবলম্বন করা হচ্ছে বাংলাদেশ পন্থা। বাংলাদেশের মানুষের পন্থা অবলম্বন করলে সেটাই জনগণের জন্য কল্যাণ করা হবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ আমি যেটা বলতে চাই, এই রাষ্ট্রটি আমাদের, এই বাংলাদেশ আমার। এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধ যেমন সপক্ষের শক্তি আমাদের লাগবে, মুক্তিযুদ্ধকে আমাদের ধারণ করতে হবে, তেমনি ভাবেই 24-এর যে স্পিরিট, আমাদের 24-এর যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেইটাকেও ধারণ করতে হবে। কারণ এখানে অসংখ্য আমার ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের সর্বশ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করে, এবং তাদের সফল আন্দোলনের ফলেই কিন্তু আমাদের এই 24-এর যে স্বাধীনতাটা এসছে। সুতরাং আমি মনে করি যে সবকিছু ধারণ করতে হবে, কিন্তু আমরা কিন্তু যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে 24-এর সফল আন্দোলন হয়েছিল, আমরা কিন্তু সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা এখন ভোটের রাজনীতি করছি, আমরা এখানে ব্যক্তি সুবিধার রাজনীতি করছি, আমরা দেশের রাজনীতি না করে জনগণের কল্যাণের রাজনীতি অনেক ক্ষেত্রেই ব্যর্থই হচ্ছে। আমি রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, জনগণ যারা সমাজে লিড দেন প্রত্যেকের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই বাংলাদেশটি আমাদের, এই বাংলাদেশের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল অন্যায় বৈষম্য, যে বৈষম্যকে কেন্দ্র করেই ছাত্ররা তাদের যে পার্সেন্টেজ, যে কোটা, সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আন্দোলনটি হয়েছিল। কিন্তু আমরা সমাজে আমরা কি দেখতে পাচ্ছি, এখন অফিসে আদালতে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু পূরণ হচ্ছে না। আজকে সার নিয়ে যে ক্রাইসিস, সত্যি যদি আমি বাংলাদেশপন্থী হয়ে থাকি, আমাদের যদি বাংলাদেশের মানুষকে ভালোবেসে, সার নিয়ে কোনো ক্রাইসিস থাকার কথা না। আমরা সরকারি ভাবে আমরা কিন্তু বারবার খোঁজ নিয়েছি, আসলে বরাদ্দের কিন্তু ঘাটতি না, ঘাটতি যেটা সেটা আমাদের ব্যক্তি কেন্দ্রিক কিছু সুবিধাভোগী মানুষের কল্যাণে কারণে। তো আমি এই জন্য আমি এদেশের প্রতিটা মানুষকে চাইবো, দেশটি আমার, এই দেশটি গড়ার দায়িত্ব আমার। বিশেষ করে এখানে যারা তরুণ সংগঠক আছে তাদের প্রতি আমাদের আহ্বান, ব্যক্তির সুবিধা আপনারা চাইবেন না, আপনারা রাষ্ট্রের জন্য চান, জনগণের চান, জনগণই আপনাদেরকে আপনাদের সকল সুবিধা বুঝিয়ে দেবে, কিন্তু আমাদের কল্যাণমুখী চিন্তা করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বসুন্ধরা শুভ সংঘ এই চমৎকার একটি আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আর অনেক সুন্দর দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। আমি এবার প্রধান অতিথি এবং আমাদের বসুন্ধরা শুভ সংঘ গাঙ্গী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ডিপ্লোম্যাটিক কথা এবং ডাইরেক্ট অ্যাকশন দুটোই শুনবো। উপস্থাপনা বলা যাবে না, ওই ভাষাটা বলা যাবে। দাঁড়াই বলবো, দাঁড়ানো ছাড়া ভালোই লাগে। আপনি বলবো ওটা দিয়ে আমরা বসুন্ধরা শুভ সংঘ আয়োজিত আজকের যে মত বিনিময় সভা,
সকলকে ধন্যবাদ। সকল শ্রেণী এবং ইয়াং জেনারেশন যাদের আছে সকলকেই। তবে কবি হাফিজ হেলালের সেই কথাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। আসলে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে, সুন্দর কথা। তারপরে অনেক অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, টাকা পয়সা পাচার হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, অনেক বেগমপাড়ায় বাড়ি হয়েছে, কানাডায় বাড়ি হয়েছে। এরই প্রেক্ষিতে ২৪শে জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনের যে আশাটা আমি দেখছিলাম, সেই আশাটার কাছে আমি এখন খুবই ব্যথিত এবং খুবই মর্মাহত। কি হতে যাচ্ছে বাংলাদেশ। আমি আরেকটা তথ্য দিয়ে বলতে চাই, সেটা হলো বারাক ওবামার শেষ যে সরকার গঠন হতে যাচ্ছিল, তখন আমেরিকার ইয়াং সমাজ অর্থাৎ তরুণ সমাজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের 25% সেন্সাস করে দেখা গেল কি যে তারা বলল যে আমরা ভোট সেন্টারে যাব না, আমরা ভোট দিব না। এই ভোট দিয়ে কিসের উন্নতি হবে, কি পরিবর্তন ঘটবে? তখন ওই সরকার খুব বেকায়দায় পড়ে গেল। একেবারে সরকারি তরফ থেকে তারা অ্যানাউন্সমেন্ট শুরু করলো যে তোমরা দেশের ইয়াং, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরা যদি মাথায় চিন্তা চেতনা দিয়ে যদি বিপ্লব না ঘটাইতে পারে তাহলে আমাদের এদেশ এগোবে না। শেষান্তে তারা লাগালো কি, প্রচার লাগালো ইয়াং সমাজকে, তোমরা আসো, তোমরা ভোট প্রদান করো এবং যোগ্য নেতৃত্ব তৈরি করো, সৃষ্টি করো এবং সৃজনশীল এবং সৃষ্টিশীল কর্মকাণ্ডের মধ্যে আমেরিকাকে এগিয়ে নিয়ে যায়। যদিও আমেরিকা অনেকাংশে এগিয়ে আছে, তারপরেও সেই তরুণ সমাজরা ৭-৮% ভোট দিয়েছিল না। এটা খুবই দুঃখজনক, তারা দুঃখ প্রকাশ করেছিল। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যদি চাই, আমরা অবশ্যই চাই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে থাকবে না দুর্নীতি, অনিয়ম, ঘুষ থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এটা শিক্ষা হওয়ার দরকার ছিল এই যে ২৪ আন্দোলনে। কিন্তু কি পেলাম? যদি সত্যি হয়ে থাকে, যদি এডিট না হয়ে থাকে, আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে যে উপদেষ্টারা যারা গেছিল এবং যারা আশেপাশে যারা ছিল তাদের অনেকের গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেছে, তাহলে কোথা থেকে আসলে টাকা পয়সাগুলো? আমি তো ইয়াং সমাজকে দেখতে চাই, এই যে একেবারে সমূলে নির্মূল করতে চাই দুর্নীতি। আমি আমি আরেকটা সংগঠনের সাথে জড়িত আছি, সেখানে আমি বারবার একই কথা, পুরানো কথা বারবার বলি, রাজনীতিবিদরা যদি সুস্থ রাজনীতি না থাকে, তাদের মধ্যে যদি দুর্নীতিহীনতা যদি না থাকে, তাহলে এ দেশ কখনোই দুর্নীতিমুক্ত হবে না। প্রথমত দুর্নীতিমুক্ত হতে হবে রাজনীতিবিদদের। এখন আমরা অবশ্যই আশা করি যে এই ইয়াং ব্লাড, ফ্রেশ ব্লাড যারা নেতৃত্ব দিতে চায়, তাদের প্রতি যদি একটু সন্দেহের কাঁটা দানা বাঁধে, সেখানে শঙ্কিত এবং আশাহত ছাড়া কিছু হওয়া যায় না। আমি বিশ্বাস করি বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, যে ইয়াং নেতৃত্বে যারা এই কাজগুলো করছে, আমরা তাদের নৈতিকতার পরিবর্তন আনতে হবে। এই নৈতিকতার পরিবর্তন যদি না আসে, তাহলে এই বাংলাদেশকে যতই আমরা ভাবি না কেন, এই বাংলাদেশ সুন্দরভাবে গড়ে ওঠার কোনো আশা দেখছি না। শেষান্তে কথা বলতে চাই যে অবশ্যই একটা ভালো বাংলাদেশ দেখতে চাই। মানুষ দিন হোক রাত্রি হোক নিজে খেটে খাবে, নিজের কাজ করবে, সেখানে চিন্তা থাকবে না, অবধারিত মৃত্যু থাকবে না। যেমন এখানে বকুল স্যার যেটা বলছে, সেখানে আজকে একটা সড়কের কথা বলি, আজকে বাংলাদেশের একেবারে নিরাপদ সড়ক হওয়ার খুবই দরকার। যেখানে ইয়াংরা আসছে, একটা প্রতিনিয়ত মারা যাচ্ছে, একটা ঝরে যাওয়া ফুল, যে ফুলটা অনেক ফল দিতে পারতো, আরো বড় বড় গাছ দিতে পারতো, যে গাছ দিয়ে আমাদের বাংলাদেশকে পরিবর্তন আনতে পারতো। এখন আমরা তো বাংলাদেশকে চাই এবং ইয়াং এর তরুণ নেতৃত্ব দিয়েই বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠু দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। তাই আমি আশা করি যারা নেতৃত্বে আসছে তরুণ সমাজ, এবং আমার যদি ভুল না হয়ে থাকে, এক জায়গায় শুনলাম একটা সেন্সাসে বাংলাদেশের তরুণ ভোটার হচ্ছে 4 কোটি। ওটা আমি বাদই দিলাম, 3 কোটি ধরলাম। এই 3 কোটি তরুণের নেতৃত্ব যদি যেদিকে যাবে, পরিবর্তন হতে বাধ্য। কিন্তু সেই পরিবর্তনটা হতে হবে ভালো, যে কাজ সেখানে কোনোই দুর্নীতির আশ্রয় থাকবে না। আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই। আমি পরিশেষে বলতে যে আমার মেহমান, আমাদের সামনে যারা ইয়াং নেতৃত্ব আছে, তোমরা এগিয়ে যাও। আমরা আমাদের মতো করে যতটুকু সহযোগিতা করা দরকার সেগুলো করতে চাই। একটা সুন্দর আর নির্ভেজাল মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সকলকে ধন্যবাদ। আমরা তাহলে আশা করছি, আমি জাস্ট শেষের দিকে আছে আমাদের বক্তব্য দিয়েছেন। আমি একটু আবার পিছনে ফিরে যাই। আমাদের বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক
নফেল ভাই, নাফিউল ইসলাম। নাফিউল ইসলাম। নাফিউল ভাই, আপনি প্রথমে যে কথাটা বলছিলেন সেটা একটু রিপিটলি আমাদেরকে একটু স্ট্রংলি বললে আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম বা দর্শক যারা আছেন তাদের কাছে বেস্ট হবে। আপনার জাস্ট মতামত এবং বক্তব্যটা একটু বলবেন। ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘ গাংনী উপজেলা শাখা আয়োজিত তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের নিয়ে মতবিনিময় ও আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখা কর্তৃক আহ যে আমাদের কর্মসূচিগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তার মধ্যে থেকে আজকের বেশ চমৎকার গাংনী উপজেলা শাখার যে কর্মসূচিটা, সেটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। যেমন বলা হয়েছে কেমন চাই আগামীর বাংলাদেশ। আসলে আগামীর বাংলাদেশ কেমন চাই এটি তরুণ প্রজন্মদের কাছে বা আমি একজন তরুণ হিসেবে বলতে পারি, আগামীর বাংলাদেশ হওয়া উচিত অবশ্যই একটি সুন্দর দুর্নীতিমুক্ত একটি কি বলে সাবলীল বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, কোনো সবার দল মত নির্বিশেষে বাংলাদেশ হিসেবে সবাই এগিয়ে আসবে, একজন বাংলাদেশী হিসেবে এগিয়ে আসবে। আমি যদি মনে করি যে আমি একটি দলের জাতীয়তাবাদী বাংলাদেশ দলের হিসেবে আমি প্রতিনিধিত্ব করছি, কিংবা আমি জাতীয় কি বলে জামাতি ইসলামীর প্রতিনিধিত্ব করছি বা এনসিপির, না, এই সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি একজন আমি বাংলাদেশী হিসেবে কাজ করতে পারি, আমি নিজেকে যদি বাংলাদেশকে নিজের বুকে ধারণ করে লালন করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, শুদ্ধ চর্চা করে যদি একটি শুদ্ধ সংস্কৃতি চর্চায় যদি আমাদের বাংলাদেশ এগিয়ে যেতে পারে, তবেই আমাদের আগামীর বাংলাদেশ সফল। এতে করে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তরুণদের এগিয়ে আসা। আর তরুণদের এগিয়ে আসার মাধ্যম দিয়ে আমরা যেটি দেখেছি গত 24 জুলাই গণ অভ্যুত্থানের সেই সময় থেকে যেভাবে তরুণরা সফল হয়েছে, এতে করে আমাদের জুলাই পরবর্তী যে আশা বা আকাঙ্ক্ষা যেগুলোই ছিল, আমরা যাই বলি না কেন, সেগুলো আমরা পূরণ করতে পারিনি। তাই তরুণরা পারে, কিন্তু সেখান থেকে অনেক বাধা বিপত্তিও থাকে, তবে কিছুটা লোভ থাকে, কিছুটা লালসা থাকে। সেই লোভ লালসা সবকিছু দূর করে বা পেরিয়ে যদি আমরা একদম ফ্রেশ ভাবে নিজেকে একটি আমাদের দেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য, আমাদের যে জন্মভূমি, এটির জন্য যদি এগিয়ে আসতে পারি, আমাদের বাংলাদেশ অবশ্যই অনেক সমৃদ্ধ একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বের বুকে আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নফিল ইসলাম ভাইকে। কেমন চাই আগামীর বাংলাদেশ, এই প্রশ্নটা দর্শকদের সাথে সামনে থাকবে এবং আমরা বাংলাদেশটাকে নিয়ে যাব উন্নত বাংলাদেশ হিসেবে। তো virtualjamanpuri.com এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। Stay with us.